হ্যালো বন্ধুরা, চলো ঝটপট শুনে নিই তাহলে খড়কুটোর আজকের আপডেট। আজকে এই নেক্সট ডে যে রিচুয়াল রয়েছে সেটা হলো ওই আলতা এবং দুধের মিশ্রণের মধ্যে পা দিয়ে রেখে সেটা আস্তে আস্তে গৃহপ্রবেশ করা আর কি, নতুন বউয়ের গৃহপ্রবেশ করা। তো সেই কথা বলতেই চড়ুই এসে বলে যে না, আগে দাদাভাই তুই টাকা দিবি, তারপরে এইসব হবে, নইলে আগে ঢুকতে দেওয়া যাবে না। তো এবার বললো যে কত টাকা, তখন বলল 25,000 টাকা দিতে হবে। তখন তান দাদা বলছে যে 25,000 টাকা কম হলো নাকি, 25,000 টাকা আমি ওখানে একবার দিয়ে এসেছি, অর্থাৎ বউয়ের শালিদেরকে দিতে হয়েছে। তো তখন বলছে যে তাহলে আবার এখানে 25,000 টাকা, ওইসব হবে না। তখন তো ওরা বলছে যে না, কিছুতেই হবে না। কাবুল দাদা, চড়ুই সবাই বলছে যে না না, হবে না, দিতেই হবে, এটা নিয়ে আমাদের অনেক প্ল্যান আছে, কাজিনরা মিলে অনেক বড় প্ল্যান আছে, সবাই মিলে আনন্দ করব, তো কিছুতেই কম টাকা হবে না। তো কিছুতেই এবার ঢুকতে দিচ্ছে না। তাদের চলছে একটা দর কষাকষি চলছে। তো সেই মুহূর্তে বড় মামি আর ঠাম্মি চলে যাচ্ছে ভেতরে, যে এখানে আর থেকে কোনো লাভ নেই, এদের কখন মিটবে কোনো ঠিক নেই, তাই জন্য ওরা ভাবছে আমরা চলেই যাই। তো ওরা চলে যাচ্ছে। এবার তার দাদার সাথে ছিল বুলেট, সে পেছন দিকে দাঁড়িয়েছিল। তো যেহেতু সম্পর্কে কাকা হয়, কাকাই কাকাই যে বলে, সেই কাকাই ছিল পেছন দিকে। তো কাকাই বলছে যে তাহলে আমি একটা কথা, মানে সাজেশন হিসেবে বলছে যে ওইসব বাদ দে, ওকে অল্প আর কি 2,000 5,000 এরকম টাকা দিয়ে দিতে বলছে। তখন তান বলছে হ্যাঁ এটা ঠিক। তখন চুরি বলে উঠেছে সবার সামনে, বারে বারে ওরা একটার পর একটা কেওয়াস করতেই থাকে আর সবাইকে ছোট দেখাতেই থাকে। তো বলছে কাকাই দেখো, এটা তো তোমার বিয়ে হচ্ছে না, তোমার যদি বিয়ে হতো তাহলে তোমার বোনরা তোমার কাছ থেকে 2,000 টাকাই চাইতো, কারণ তারা তো জানে যে তোমার সামর্থ্য কতটুকু আর কি, তুমি কতটুকু দিতে পারবে। তো তুমি যেহেতু রোজগার অল্প করো, 2,000 টাকা সেই জন্য চাইবে, কিন্তু আমি তো জানি যে তান্দাতে কত টাকা ইনকাম করে বা কত টাকা ও দিতে পারবে, ওর ক্ষমতা কতটা আছে টাকা দেওয়ার। তো সেই জন্য আমি সেই বুঝেই টাকা চেয়েছি। তো এই ভাই বোনের ব্যাপারটার মধ্যে তুমি ঢুকো না, আমরা এটা বুঝে নেব। তখন শুনে তো কাকাইয়ের মুখটা একটু মানে ফিউজ হয়ে গিয়েছে, সবার সামনে এরকম করে যদি কেউ খোঁটা দেয়। তখন বলছে যে ওর মা, মানে চুরিয়ের মা সব সময় ওর সাপোর্টই করে। তো সেও বলছে যে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আর কি বলেছে। তো তখন কিন্তু চুরিয়ের বাবা প্রোটেস্ট করে বলল যে প্রথমে প্রথমে কিছু কথা বলল, তারপরে এটাই বলল যে তুই কিন্তু মাঝে মাঝে খুব উল্টোপাল্টা কথা বলিস, কখন কাকে কোথায় কি বলছিস সেটা কিন্তু তুই ঠিক করে মনে রাখিস না, তোর এটা মনে রাখা উচিত। চড়ুই তো ওই সব কিছু মানে না। চড়ুই বলল যে হ্যাঁ আমি তো যা বলি সেটা সবার খারাপ লাগে, কিন্তু আমি কি কোনো ভুল কথা বলেছি? আমি যা বলি সত্যি কথা বলি, সত্যি কথা শুনতে সবার কেন জানি না তো খারাপ মনে হয়, কেউ বলতে পারবে না যে আমি মিথ্যে কথা বলেছি। তখন কাকাইকে জিজ্ঞেস করছে কাকাই আমি কি কোনো মিথ্যে কথা বললাম? তখন কাকাই বলে না না, তুই যা বলেছিস সেটা একদমই ঠিক কথাই বলেছিস, কিন্তু তোর এই কথাগুলো আমার মাঝে মাঝে মানে শুনতে খুব কষ্ট হয় আর কি। কিন্তু তুই ঠিক কথাই বলেছিস, তবে আমি কিন্তু প্রমাণ করে দিয়েছি যে আমি চাইলে অনেক বেশি আর কি ইনকাম করতে পারতাম। তো কাকাই নিশ্চয়ই, যা বোঝা যাচ্ছে কাকাই নিশ্চয়ই খুব পড়াশোনায় ভালো বা ভালো চাকরিই পেয়েছিল। তো কাকাইয়ের টাকার প্রতি অতটা অ্যাট্রাকশান নেই বলে কাকাই খুব বেশি বড় চাকরি করতে যায়নি, এটাই মনে হলো। যা পরিবার ছেড়ে হয়তো দূরে যেতে হতো, এরকম কোনো কারণবশত হয়তো কাকাই ছোটো চাকরি করে বাড়ির কাছে থেকে। তো এরকমটাই মনে হচ্ছে, পরে সেটা হয়তো জানা যাবে যে কী হতো না হতো। তো এবার কাকাই যখন বললো যে প্রত্যেকের জীবন দর্শন তো আলাদা, সবাই একই রকমভাবে তুই মানুষ হয় না বা একই রকম প্রকৃতির হয় না আর কি, তুই আলাদা মানুষ, আমি আলাদা মানুষ, বড়দা আলাদা মানুষ, মেজদা আলাদা মানুষ, প্রত্যেকের আলাদা আলাদা থাকে জীবন দর্শন বা জীবনকে দেখার জিনিস। তো তখন পট করেই কথাটা ক্যাচ করে নিয়ে চুরিয়ের মা বলছে হ্যাঁ সে তো বটেই, যদি একান্নবর্তী পরিবার হয় আর যদি দাদা আর বৌদি থাকে সাথে, তাহলে তো সব মানুষেরই এরকমই ভাবনা চিন্তা হয়, শুধু আমাদেরই ভাবনা চিন্তাটা পরিবর্তন করতে পারলাম না, জীবন দর্শনটা আমাদেরই ঠিক চেঞ্জ হলো না। তো নতুন বউ খালি দেখছে আর বুঝছে যে কোন বাড়িতে এলাম রে বাবা, থাকতে পারবো কি না, টিকতে পারবো কি না, মনে হয় সবই ভাবছে। তো যাই হোক, তারপরে এইসবের চুকে গেল। তো তখন রাগ করে ঠাম্মি বললেন যে বুলেট তুই ওখানে কেন, কি দাঁড়িয়েছিস কেন, ছোটো ছোটো বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছে, আমরা চলে যাচ্ছি, তুই যা নিজের ঘরে যা, আর তোর তো এখানে থাকার কোনো দরকার নেই, তুই এখানে দাঁড়িয়েছিস। তো তখন
বুলেট চলে যেতেই যাবে, তখন বড় মামিও সাপোর্টে বলল যে পৃথিবীর যত কাজ হোক সবার আগে ছুটে বুলেটকে ডাকা হয়, বুলেট যেখানে থাকুক না কেন তাকে আসতে হয়। তো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজ বুলেট করে, অথচ তাকে এত কথা শুনতে হবে যেখানে সে উপার্জনও করে, হ্যাঁ কম না হয় করে, কিন্তু আমার বরের মতো তো একদম উপার্জনে অক্ষম নয়, তার জন্য আমার কথা শুনতে হয়। তো তুমি কেন এত কথা শুনছো, তুমি কেন কিছু বলছো না বুলেট, তোমারও কিছু বলা উচিত। তো বুলেটদা আর কী বা বলবে, কারণ এতটা একটা অকওয়ার্ড সিচুয়েশান তৈরি হচ্ছে, বাড়ির সামনে বউ দাঁড়িয়ে, বাড়ির মধ্যে ঝগড়া ক্যাচলামি নিন্দা কুৎসা এইসব ধরনের চললে মানে যে কোনো পরিবারেরই মাথায় হেট হয়ে যায়। আর সবাই তো খুব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে সেই জিনিসটা, কারণ অন্যর বাড়িতে সেই ধরনের মজা দেখতে লোকে ভালোই বাসে। তো সবাই হাসাহাসি করছে, মুখ চাওয়াচাই করছে, কথাবার্তা বলছে। তো তখন বুলেটার কী করবে, বুলেটও যাওয়ার উদ্যোগ নিল। তো ঠিক সেই মুহূর্তেই চড়ুইয়ের চোখ চলে যায় লালন আর ফুলঝুরির উপরে। তো টাকা পয়সা ভুলে গিয়ে তখন চড়ুই ওখান থেকে চিৎকার করতে থাকে যে এই তুই কী ব্যাপারটা কী, তোর আর জায়গা নেই কোথাও দাঁড়ানোর, ওই একটাই জায়গা। তো ফুলঝুরি অনেকক্ষণ ধরে খুব রাগ হচ্ছিল, যেহেতু বুলেট দাকে খুব ভালোবাসে, তারপরে বড় মামিকে ভালোবাসে, তাদেরকে অনেক কথা শুনতে হয়েছে। তো ফুলঝুরি বলে যে একদম মোটামুটি সবার সামনে জোরে চিৎকার করে বলে যে হ্যাঁ কেন এই জায়গাটায় কি দাঁড়ানো বারণ, তাহলে এখানে লিখে রাখতে পারতে এই জায়গাটা দাঁড়ানো বারণ। আর যদি লালনের পাশে দাঁড়ানো বারণ হয় তাহলে লালনের গায়ে একটা স্ট্যাম্প মেরে দিতে যে এখানে, তাহলে আমি বুঝে নিতাম, তাহলে লালনের পাশে দাঁড়াতাম না। তো তখন তো চড়ুই একদম তেড়ে মেরে বেরিয়ে আসে, ফুলঝুরিও বলে চলে যায় অন্যদিকে। আর ফুলঝুরিকে চলে যেতে দেখে লালনকে চড়ুই জিজ্ঞেস করে কেমন অসভ্যের মতো দেখো চলে গেল, তুমি বুঝতে পারছো মেয়েটা কতটা অসভ্য আর কেমন বাজে ব্যবহার করে। তো লালন বলে যে আমি ওরটা তো দেখে কিছু বুঝতে পারছি না, তবে হ্যাঁ তোমার অনেক কিছুই বুঝতে পারছি। তো যাই হোক চড়ুই লালনের হাত ধরে টানাটানি শুরু করে যে তুমিও চলো ওখানে, ওই যে 25,000 টাকা হবে তার মধ্যে থেকে তুমিও আমাদের সাথে থাকবে, সেলিব্রেট করবে। তো সেই জন্যই নেওয়া, সবাইকে বলে রেখেছি যে তুমিও থাকবে, গান নাচ হবে। তো তখন ফুলঝুরি শুনছি দূর থেকে দাঁড়িয়ে। তো কাবুল দাদা বলে যে হ্যাঁ হ্যাঁ তো গান নাচ হবে, নাচ গানের মধ্যে কিন্তু তোমাকে পার্টিসিপেট করতে হবে। তখন কাবুল দাদাকে লালন বলে যে হ্যাঁ ঠিক আছে, আমি তো গান নাচ হলে অবশ্যই থাকবো, কিন্তু এই তোমাদের মধ্যে আমাকে একজন ভেবো না। তখন চড়ুই বলছে, আর নতুন বউ দেখছে, খুব বলেছিল যে বর এদিকে হাত ধরে টানছে, সে হাত ছাড়িয়ে নিচ্ছে, এই ধরনের চলছে নাটক। তো নতুন বউ তাকিয়ে তাকিয়ে দেখছে মাঝে মাঝে। তো তারপরে চড়ুই বলছে তোমার সাথে ফুলঝুরির এত কী, কে হয় তোমার, বলতেই হবে কে হয়। তো লালন অ্যাভয়েড করছে যে না তুমি তো শুনলে খুব একটা আনন্দ পাবে না, তো বাদ দাও না, তুমি তো জানো কে হয়। তো বলছে না আমি জানি না কে হয়, তুমি আমাকে বলো তবে আমি জানবো কে হয়। তখন আমার সাথে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তখন তুমি সাজেস্ট কিছু করোনি, তুমি রাজি হয়েছো। তো স্বাভাবিকভাবে আগের দিন আমি বলেছিলাম, লালন বলল যে আমি তখন মেডিকেল এমার্জেন্সি ছিল, অর্থাৎ ও এমন পাগল পাগল হয়ে গিয়েছিল, সুইসাইড করতে যাচ্ছিলো চড়ুই, যার জন্য তখন বাধ্য হয়ে চুপ ছিলাম। কিন্তু আমার ইচ্ছে কোনো দিনই ছিল না, বা আমি সেভাবে হ্যাঁ কোনো দিন ওইভাবে বলিনি, আমি প্রতিবাদ করিনি। কিন্তু এখন বলছি, যেহেতু সুস্থ হয়ে গেছে, এখন বলছি যে আমি মোটেই রাজি ছিলাম না, এখনও রাজি নই, এরকম বোঝালো চড়ুইকে। তো চড়ুই টানাটানি করছে, বলছে এখানে সবাই আছে, কাবুলদা বলছে সবাই আছে, তুমি থাকো না লালন, নতুন বউও বলছে থাকো না লালন, তোমাকে এখানে থাকতে বলছে, তো সবাই তো এখানে থাকছে, তুমি থাকো। তো লালন বললো যে দেখো যেখানে সবাই থাকতে পারছে না, সবাই আছে মানে কি প্রত্যেকে যে আছে তাও তো নয়, তো সেই আনন্দ অনুষ্ঠানটাকে তো আমার আনন্দ অনুষ্ঠান বলে মনে হয় না, তো সেই জন্য আমি থাকতে পারছি না। তখন চড়ুই বলছে সবাইকে ওই ফুলঝুরি চলে গেল তাই। তো লালনও বললো যে হ্যাঁ তাই, 100 বার তাই, মুখের উপরে বলে দিয়ে লালনও চলে গেল সেখান থেকে। তো এবার ওদের ওই ঝামেলার মধ্যে কে আর অপেক্ষা করবে, ওদিকে ওই যে কাপড় পেতে যেটার ওপর দিয়ে বউ হেঁটে ভেতরে ঢুকবে দুধে আলতা পায়, সেইটার তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। তো সেটা হয়ে গিয়ে ঢুকেও গেছে, 25,000 টাকা তো গেল, নেওয়া টেওয়া হলো না। তো একবার তান বলেছিল যে যেটুকু টাকা এখন আছে সেটুকু দিচ্ছি, বাকিটা পরে দেবো। তো তখন ওরা নেয়নি, ডিউ নেবো না করছিল। তো ফাইনালি হয়তো একদম গিয়ে ফুলসজ্জের ঘরেতে হয়তো একবারে ধরবে গিয়ে আবার। তো সেটা আর বোঝা গেল না এখনও পর্যন্ত কী হবে। তো এবার ঘরে চলে এসেছে বউ আর বর, তারা আসন পেতে তাদেরকে বসতে দেওয়া হয়েছে, তাদের আশীর্বাদের পর্ব চলছে। তখন ঠাম্মি প্রথম আশীর্বাদ করলো, ঠাম্মি একটা খুব সুন্দর নেকলেস বউকে দিল, দিয়ে বললো যে এটা আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন, আর দিয়ে বলেছিলেন যে এটা সবসময় পরে থাকবে।
আর তোমার যখন নাতজামাই আসবে, এই নাতবউ আসবে, তখন তুমি তাকে সেটা দেবে। তো এখন আমি তাই জন্য তোমাকে এটা দিলাম। এটা খুব ভারী গয়না তো, আগেকার গয়না, বুঝতেই পারছো। তো দেখো কেমন পছন্দ হয়েছে। তবে তুমি এটা যখন কোথাও যাবে তখন পরো, কারণ আগেকার দিনের লোকেরা সবসময় পরে থাকতে বলতো, তো এখন বাচ্চা মেয়ে বা এখনকার মেয়েদেরও তো অভ্যেস নেই, তো সেই জন্য তারকেও যে বলবে সবসময় পরে থাকতে, সেটাও তো ঠিক দেখায় না। তাই জন্য বলো যখন কোথাও এদিক ওদিক ঘুরতে যাবে তখন পরো। তো বলে হ্যাঁ অবশ্যই, আমার খুব পছন্দ হয়েছে আর আমি অবশ্যই পরবো। তো বলে খুব হাসি হাসি মুখে তো নতুন বউ নিয়ে নিল। তারপরে ফুলঝুরি বলছে, দেখো দেখো লালন, এবার তো বড় মামি আসবে, বড় মামি এবার আসবে, যে যে জিনিসটা যে দিয়েছিল ব্রেসলেটটা, সেটা দিয়ে আশীর্বাদ করবে। দেখো বড় মামির মুখটা কেমন আনন্দে আনন্দে ভরে আছে। তো সেইটা খুব ওরা এক্সাইটেড হয়ে যাচ্ছে কখন বড় মামি আসবে। সত্যি কথা বলতে আমিও এক্সাইটেড হয়েছিলাম যে বড় মামি কখন ওটা দিতে আসবে। তো বড় মামি দিতে আসবে যখন তখন বড় মামিকে ডাকলো ঠাম্মি, যে এবার তুমি করো। তো বড় মামি আবার ভয়ে ভয়ে বলছে, থাক আগে মেজো মামি করুক, মানে চান্দ্রেই, মানে চড়ুইয়ের মাই করুক আগে, আমি পরে করছি। তো চান্দি বলে, না না তুমি আগে করো। মানে ওরা তো কোনো জায়গাতেই টাইম দেয় না কাউকে, একটুখানিও মানে সম্মান নিয়ে যদি খেলা যায় তো সব জায়গায় চেষ্টা করে। সঙ্গে সঙ্গে বলছে যে তুমি করো না, তোমার কী আছে, আর ধান দুব্বো দিয়ে তো করবে, মানে বেশি টাইম লাগবে না, দুটো একটু ধান দুব্বো তুলবে, মাথায় দেবে, আর কতক্ষণ লাগবে, যিনি গিফট টিফট তো দেওয়ার ব্যাপার নেই যে সময় লাগবে, গিফট দিতেই যেন অনেক সময় লাগে। যাই হোক, তখন বড় মামি বলছে, কেন আমি কিছু দিতে পারি না? তখন চান্দ্রি বলছে, না দেখো আমি তো এতদিন ধরে এখানে আছি, তো সবাইকে চিনি জানি, তো সবার ভালোর জন্য আমি সব কথা বলি, যদিও লোকে সবসময় সেটা পজিটিভভাবে নেয় না, মনে করে যে আমি সবার খারাপ চাই, কিন্তু আমি সত্যি সত্যি বলছি একটা কথা, যে তোমাদের তো অত ক্ষমতা নেই, ব্যাংক ব্যালেন্সও কিছু নেই, তো এবার তোমার কবে বিয়ে হয়েছে বড় মামির, সেই কথা তুলে এনে বলছে যে তোমার বাড়ির থেকেও তো তেমন কিছু জিনিসপত্র গয়নাগাটি দিয়েও বিয়ে টিয়ে দেয়নি, কাজেই তোমাদের কি আছে তো জানি, তো সেই জন্য তোমার যেটুকু গয়না আছে সেটুকু আর দিয়ে তুমি সহায় সম্পত্তি নষ্ট করো না, বরং তুমি সেটা রেখে দাও তোমার কাছে, তোমার মানে কোনো সময় কাজে লাগবে, তবে যদি কখনো টাকা পয়সা আসে, আমরাও আছি, নতুন বউও আছে, তুমিও আছো, সবাই এক জায়গায় আছি, যখন মনে হবে যে ক্ষমতা হয়েছে, যদি কোনো দিন আমার মনে হয়, মানে এখানে একটা পোক করে দিল যে কোনো দিন যদি সম্ভব হয়, মানে নাও সম্ভব হতে পারে, তোমরা এতই অকর্মণ্য, তো যাই হোক, তবে যদি কোনো দিন সম্ভব হয় তাহলে না হয় হাতে কিছু গুঁজে দিও। তো তখন বড় মামি বললো যে দেখোই না আমি কি দিই। তখন মেজো মামু খুব বিরক্ত ভরে তাকিয়ে আছে, তখন মেজো মামি বলছে যে আমি কি কিছু ভুল বললাম? তো বলো, না তুমি কিছু ভুল বলোনি, কিন্তু সেটার মানে মন থেকে যদি বলতে বা মনের ভালো মনে বলতে, তাহলে হয়তো ঠিকই মনে হতো। তো যাই হোক, তারপরে তো বড় মামি বললেনই যে আমি দেখো কী দিই, বলে এগিয়ে এসে আশীর্বাদ করার পরে সেই গিফটটি নতুন বউয়ের হাতে তুলে দিল। তো নতুন বউয়ের তো দেখে ভীষণ ভালো লেগেছে, আর খুব পছন্দও হয়েছে, মুখ দেখেই মনে হচ্ছে, তো খুব খুশি। কিন্তু সেইটা ফুলঝুরি দেখতে চেয়েছিল এবং আপা মাও জনসাধারণ দেখতে চেয়েছিল, দর্শকরা দেখতে চেয়েছিল যেটা আর কি, সেই জিনিসটা দেখা গেল যে ওদের চোখে মুখে একদম মানে কী যেন পুরো বাজ পড়লো চড়ুইয়ের মায়ের, প্লাস ওই যারা একটু কুটকাচালি বেশি করছিল নিমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে, যেসব মহিলারা ছিল তাদের সবার প্রচণ্ডভাবে তারা একদম আহত হয়ে গেল এই এত সুন্দর একটা নেকলেস দিয়ে, সরি নেকলেস তো না, ওটা ব্রেসলেট দিয়ে বড় মামি আশীর্বাদ করবে ভাবতেই পারিনি। তো এরপরে ওটা নিয়ে শুরু হবে যে দেখো আসলে লুকিয়ে রেখেছে, কত টাকা দেয় না সংসারে, ইচ্ছে করে এইসব করে রেখেছে, সবাই তো বলবে পরে। তো যাই হোক, তো এই জিনিসটা, তবে আমি একটা কথা, আমার কথা সবাই সহমত পোষণ করবে এই কথাতে, যে অলরেডি যখন এদের এত টাকা, বড় মামুদের কিছু নেই বলে এত ক্ষমা ঘেন্না করছে, তো সেখানে কিন্তু মেজো মামুর উচিত ছিল, মেজো মামু যেখানে বড় মামুকে এত ভালোবাসে, বড় মামুর জন্য কিছু একটা কিনে আনা, না হোক একটা আংটি যদি দেওয়া, আগেই চুপ করে দিয়ে দিত যে তুই এটা দিবি, সেখানে ফুলঝুরির মাথায় যখন এই জিনিসটা এলো, সেখানে মেজো মামুর কিন্তু এই জিনিসটা করা উচিত ছিল। তো এই ঘটনা কিন্তু সাধারণত ভালোবাসা থাকলে ভাইয়ে ভাইয়ে কিন্তু স্বাভাবিক বাড়িতেও হয়, যে তুই এটা চুপ করে দিলাম, তুই এটা দিয়ে আশীর্বাদ করবি ওখানে, কারণ তো এটা তো তাকে দেওয়া হয়ে যাচ্ছে এমনও নয়, তার সম্মানটা বাঁচানো, প্লাস সেখানে ওইটা তো ঘুরে ফিরে তার ছেলে বা তার ছেলের বউয়ের কাছেই থাকছে,
তো কাজেই এটা নিয়ে তো এরকম কিছু হওয়ার কথা ছিল না, তো কেন আমি জানি না আসেনি। হ্যাঁ, ফুলশ্রীদের একটু বড় দেখানোর জন্যই হয়তো করেছে জিনিসটা, তো সে অন্য জায়গাতেও দেখানো যেত, যেখানে তারা এত ছোট একটা কাজ করছে। ছোট কাজ এই সেন্সেই বললাম যে মাইনেটা অনেক অল্প, সেইখানে সোনা গয়না দিয়ে কাজটাকে এত বড় দেখানো উচিত না, কারণ তাদের মনটাই তো অনেকটা বড়, তারা চেয়েছে মানে এটাই অনেক। সেখানে চাপ দেওয়া হয়ে যায় না, কাজটার বেতনটা এত কম, সেখানে যদি তাদের উপরে এইরকমভাবে সোনা কিনতে হয়, ওর তো মনে হয় 1 বছরের টাকা চলে গেল ওই সোনার ওরকম অত বড় ব্রেসলেট কিনতে। হ্যাঁ, লালন কিছু সাহায্য করেছে ঠিকই, তো লালনের ব্যাপারে তো অতটা ভালো নয়। তো জানি না কেন বড় মামু যেখানে এত এত কোটি কোটি টাকা এদের আছে, তো সেখানে কেন হেল্পটা করলো না। তো প্রথমেই করে দিতে পারতো, যাই হোক সে করেনি, হয়তো মাথায় আসেনি, কিন্তু মাথায় না আসাটাও আমার কিছু বড় ব্যাপার নয়। যাই হোক, মূল স্রোতে থেকে অন্যদিকে চলে যাচ্ছি। তারপরে আর তো মানে চমকটা তো এখন বাকি আর কি। তো শেষে দেখা যাচ্ছে যে খুব পছন্দ হয়েছে, তো চান্দ্রির তো খুবই রাগ হয়ে গিয়েছে। তো ওই ব্রেসলেটটা যে বাক্স থেকে বের করে বড় মামি হাতে পরিয়ে দিয়েছেন, মানে নতুন বউয়ের হাতে পরিয়ে দিয়েছে। তো হাতে পরিয়ে দেওয়ার পরে তো খুব ভালোই লাগছে আর কি। তো এর পরের দিন পুরো বিস্তৃত বর্ণনাটা আসবে, কিন্তু আমি তার আগে একটু বলে দিচ্ছি কী চমকটা। সেটা হচ্ছে যে চান্দ্রির সাথে কিছু একটা নিয়ে রাগারাগি খাটাখাটি আর কি হয়ে তো থাকছেই সবসময়, তো সেইটা নিয়েই ওর রাগ হয়ে যাওয়াতে চান্দ্রি ছুটে এসে নতুন বউয়ের হাত থেকে সেই ব্রেসলেটটি খুলে দিতে মানে চেষ্টা করে, দৌড়ে আসে এবং নতুন বউকে বলে যে তুমি খুলে দাও, ওটা এখনই হাত থেকে তুমি খুলে দাও। তো নতুন বউ তো এক হাতে খুলতে পারবে না, তাই ও নিজে আসে এবং নিজে এসে হাত থেকে ওটা ব্রেসলেটটা খুলে দেওয়ার চেষ্টা করে। তখন নতুন বউ হাত চেপে ধরে নেয় চান্দ্রির, একদম পুরো সিনেমার মতো ফিল্মি আন্দাজে, যেমন হিরোরা হাত চেপে ধরে ফট করে কোনো অনৈতিক কাজ দেখলে সেভাবে হাত চেপে ধরে। আর চেপে ধরার সাথে সাথে বেশ জোর গলায় সবার সামনে বলে যে না মা, এই ব্রেসলেটটা আমি খুলবো না। সেই শুনে তো চান্দ্রি একদম ফিউজ হয়ে যায়, কারণ চান্দ্রি কিছুক্ষণ আগেই বলেছে যে দেখছো তো তোমার শাশুড়ির পজিশনটা কি এ বাড়িতে, দেখে রাখো, বুঝে রাখো, সেই অনুযায়ী চলবে। তো মানে চান্দ্রি দেখাচ্ছিলো যে মানে খুবই কষ্টে থাকে আর কি, মানে সবার পেছনে যে ওই লেগে বেড়ায় সেটা তো বুঝতে পারে না। ওখানে দেখাচ্ছে যে চড়ুইয়ের মা, চড়ুই এরা খুবই, সবাই এদেরকে খুব মানে খারাপ চোখে দেখে, কত কষ্ট এদের, এইসবই আর কি বোঝানোর চেষ্টা করছিল। তো করতে গিয়ে উল্টো ব্যাপারটা হয়ে গেল। তো ওইটা দেখার বদলে নতুন বউই বলে দিল এই কথা। তো সেই শুনে তো সবাই অবাক, মানে নতুন বউ অলরেডি কাদেরকে সাপোর্ট করবে ভবিষ্যতে বোঝাই যাচ্ছে, যে যারা ভালো তাদের পক্ষেই থাকবে। কারণ নতুন বউয়ের মুখটা দেখেও তাই মনে হচ্ছে যে ও যথেষ্ট ভালো, কিন্তু মানে অসত্য কথা বা অসৎ পথে কেউ চলে তার সাথেও যায় না। তো এইরকমভাবেই লাস্টের দিকে পর্বটাই হলো। সত্যি চমক কিনা আপনারা বলবেন, যদি সত্যি চমক মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর আজকের পর্বটা অবশ্যই বড় হলো, কারণ প্রত্যেকটা স্টেপে স্টেপে আর কি প্রত্যেকটা পদক্ষেপ ছিল খুবই চমকপূর্ণ, যার জন্য আজকের এপিসোডটা অবশ্যই বড় হতেই হতো। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চটপট আপডেটগুলো পাওয়ার জন্য।